বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। সকাল 10টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। মোট 156 জনের মধ্যে ভোট দিয়েছেন 115 জন। সি ক্যাটাগরিতে দেবব্রত পালকে 35 ভোটে হারিয়ে পরিচালক নির্বাচিত হন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ। রংপুর বিভাগ থেকে নির্বাচিত হাসানুজ্জামান। অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন এবারের নির্বাচন। সরকারি হস্তক্ষেপের অভিযোগে একযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করেন 16 প্রার্থী। পরে আরও 4 প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বিসিবি নির্বাচনের ফলাফল আগেই আসলে অনুমেয় ছিল, নতুনত্ব কি দেখলেন এর মধ্যে? যদি এটাই জিজ্ঞাসা করে তাহলে বলতে কিছুই না, নতুনত্ব কিছু নেই। যেমনটা আশা করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল তেমনটাই হয়েছে। আমরা বলছিলাম আগের দিনে যে 13 জনের মধ্যে 12 জন নির্বাচিত হবেন ক্লাব ক্যাটাগরিতেই, সেটাই হয়েছেন। বিশেষ করে যারা নির্বাচনে বর্জন করেছেন বা আসেননি, সেটা সেই জন্যই কিন্তু এত সহজ হয়ে গেছে এবং যেভাবে ঘোষণা করা হয়েছে সেটা আমরা দেখেছি যে হ্যাঁ, যারা আমরা অনুমান করেছেন সেটাই হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বললাম, প্রত্যেকটা পরিচালকের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে আমার। যারা ক্লাব ক্যাটাগরি তারা বলছেন যে যেই প্রশ্নই থাক, যত আলোচনায় থাক, তারা ভালোভাবে কাজ করতে চান, সংস্কৃতি তৈরি করতে চান এবং টিম হিসেবে কাজ করতে চান। দেখুন, প্রত্যেকটা বোর্ডেই দেখা গেছে যে হয়তো বা কারোর সাথে কারো মিল হচ্ছে না, কাজ করতে পারছেন না, সেটা যেন না হয় সেই কাজটা করতে চান, একসাথে কাজ করতে চান এবং সেটা নিশ্চিত করতে চান। এই যে কিছুক্ষণ পরেই একটা মিটিং আছে সবার, সেই মিটিংয়ে হয়তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং কমিটিতে কে কোন কমিটি পাবেন, কে ক্রিকেট অপারেশনস পাবেন, কে গেম ডেভেলপমেন্ট পাবেন, কে অন্য বিভাগগুলো পাবেন, আম্পায়ার্স কমিটি পাবেন, সেই সব নিয়েও কথা হবে এবং সেটা কিন্তু মোটামুটি সেখানে অনুমেয় আছে যে ইফতেখার মিঠু থাকছেন আম্পায়ার্স কমিটিতে, গেম ডেভেলপমেন্টে হয়তো বা ইশতেক সাদিক আসবেন, এই সব বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে সবাই চাইছেন নির্বাচনটা যেমনই হোক, যত কমই প্রতিদ্বন্দ্বিপূর্ণ হোক না কেন, তারা কাজটা ভালোভাবে শুরু করতে চান। ভালো কাজ করলে সবাই ভালোভাবে সেটা গ্রহণ করবেন, সেই বিশ্বাস করছেন। যদিও আপনি যেটা বললেন এটা একেবারেই যৌক্তিক কথা যে একটা পক্ষ যখন নির্বাচন বর্জন করেছেন তখন কিন্তু আর সেরকম প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আপনি যদি দেখেন যে ক্লাব ক্যাটাগরি ছাড়াও যে ক্যাটাগরিটা ছিল জেলা ও বিভাগীয়, সেখানেই প্রায় 8 জনের মধ্যে 10 জনের মধ্যে 8 জন নিশ্চিত হয়ে গিয়েছিল। তো এটাও একটা বিষয়। এবং সি ক্যাটাগরি যেখানে একটু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সবশেষ তিনিও কিন্তু বলেছেন যে এই নির্বাচনটা ভালো হয়নি। শুধু ক্যাটাগরি 3-এই ভোট হলো এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে নতুন নির্বাচিত সংগঠক যারা রয়েছে তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন? সেটা বলছিলাম যে সবার সাথেই কথা হয়েছে, মোটামুটি সবার সাথেই কথা হয়েছে। যারা নতুন একেবারে, যারা আগে ক্লাবে কাজ করেছেন, ক্লাবের কাউন্সিলর ছিলেন, তারা বলছেন যে তারা দূর থেকে দেখেছেন, আগে কোনো সময় পার্টিসিপেট করতে পারেননি, তাদের মতামত দিতে পারেননি যে কি করতে পারেন, কিন্তু তাদের কাজ হচ্ছে এখন তারা কাজ করতে চান। যে অভিযোগ তারা করেছেন, এই উপলব্ধিটা হয়েছে যে অভিযোগগুলো তাদের ছিল সেইটাই তো বড় অভিযোগ, সেই অভিযোগগুলো নিয়ে কাজ করতে চান। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। প্রত্যেকটা পরিচালক যারা কথা বলেছি আমি, প্রত্যেকেরই কথা হচ্ছে যে আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই। 25 জন একমতে কাজ করেন তাহলে দলটা ভালোভাবে কাজ করবে। এটা একটা ক্রিকেট টিমের মতোই কাজ করতে চান, এটাই আসলে সবার মতামত ছিল। এবং আশা করা হচ্ছে বা তারা প্রত্যাশা করছেন যদি ভালো কাজ করেন, ভালোভাবে শুরু করেন, তাহলে এই যে অনেকেই বর্জন করেছেন, অনেকে নেই বা কি হবে, অনেক ক্লাবগুলো আসতে চাইছে না যে লিগগুলো হবে, ক্রিকেট থাকতে চাচ্ছেন না অনেকে, তাদেরকে নিয়ে আসার যে ব্যবস্থা করা, সেটা সবাইকে নিয়ে কাজ করবেন। সেটা যতই মানে কষ্টের হোক না কেন, কঠিন হোক না কেন, সেটা আসলে তারা নিশ্চিত করতে চান যে সবাই মিলে কাজ করবেন। তাহলেই হয়তো যে ইম্প্যাক্টটা ফেলার, সেই ইম্প্যাক্টটা ফেলতে পারবেন এবং যে সমালোচনা হওয়ার কথা ছিল সেটা হবে না, সেটা তারা বিশ্বাস করছেন। বিসিবি নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। কিছু সঙ্গত কারণে দেশে ফেরা হয়নি জানিয়ে শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার আশা জানান তারেক রহমান।
দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আগামী নির্বাচনে দলের কৌশল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি ও 17 বছরের গুম খুনের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটের সময় দেশে থাকারও আশা প্রকাশ করেন তিনি। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। নির্বাচনে প্রার্থী মনোনয়নে পেশিশক্তি বা অর্থের প্রভাবের অভিযোগ অস্বীকার করে তারেক রহমান বলেন, জনসমর্থন বিবেচনায় আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি। আমরা নির্বাচন করছি এমন একজন ব্যক্তিকে যে শুধু দলেরই সমর্থন নয়, বরং দলমত নির্বিশেষে ওই এলাকার অধিকাংশ মানুষের সমর্থন যার প্রতি আছে, আমরা এরকম একজন মানুষকে বের করে আনতে চাইছি। জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, কোনো দল বা শক্তি নয়, দেশের জনগণই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। জামাতে ইসলামী বা অন্য কোনো দল বৈধভাবে রাজনীতি করলে তাতে উদ্বেগের কিছু নেই বলে জানান তারেক রহমান। জামায়াত আলাদা জোট করলেও বিএনপি সেটিকে প্রতিদ্বন্দ্বী ভাবে না বলেন তিনি। দেশের যে নিয়ম কারণ, আইন কানুন আছে, তার ভিতরে থেকে যারা রাজনীতি করবে, অবশ্যই সবার রাজনীতি করার অধিকার আছে এবং আমরা তো চাই সবাই রাজনীতি করুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 2024 সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এবং গত 17 বছরে যেসব গুম খুন হয়েছে, এর জবাব তাদেরকেই দিতে হবে। একইভাবে 71 সালে কেউ বিতর্কিত ভূমিকা রাখলে তার জবাবদিহি তাদেরকেই করতে হবে। শিশু শহীদ হয় না, শিশু মৃত্যুবরণ করে না। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তার শারীরিক অবস্থার উপরে বিষয়টি নির্ভর করছে। আন্দোলনের জনগণ সফল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব সদস্যদের সাথে মত বিনিময়ে কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের জনগণের ভোটে যে সরকারি নির্বাচিত হোক তার সাথেই কাজ করবে ভারত। দ্রুত, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা দিল্লির। ভারত সরকারের আমন্ত্রণে সফরের দ্বিতীয় দিনে দিল্লিতে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকেরা। নানা বিষয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে প্রশ্ন উত্তর পর্ব। উঠে আসে বাংলাদেশের 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও। দুদেশের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়, বিচার প্রক্রিয়া, জাতীয় নির্বাচন, সীমান্ত হত্যা সহ সব বিষয়ে তুলে ধরেন ব্যাখ্যা। বাংলাদেশের দ্রুত, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা প্রতিবেশী দেশটির। কিভাবে জনগণ ও বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করতে পারে সেই বিষয়ে মতামত তুলে ধরেন। ভারত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে গুরুত্ব দেয় না। ভারত আশা করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ বলেও মনে করে দিল্লি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ, এর বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না। পশ্চিম সীমান্ত হত্যা বন্ধ, ব্যবসা বাণিজ্য ও ভিসা ইস্যুতে অবস্থান স্পষ্ট করেন এই কূটনীতিক। দুই দেশই এমন স্পর্শকাতর বিষয়ে কাজ করছে। আগামীতে অংশীজন হিসেবে এমন বিষয়ে জোর পদক্ষেপ দেখা যাবে। ঢাকা ইসলামাবাদ সম্পর্কের নতুন সমীকরণ প্রসঙ্গে বিক্রম মিশ্রি বলেন, ভারত কখনোই বাংলাদেশের সাথে তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মাথা ঘামায় না। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব দেয় ভারত। এ অঞ্চলে উগ্রবাদের উত্থান চায় না দিল্লি। বাংলাদেশের সঙ্গেও সহযোগিতার সম্পর্ক রয়েছে বলেও দাবি তার। ভারত বাংলাদেশের সাথে জনগণ কেন্দ্রিক সম্পর্ক আরো জোরদার করতে চায়, আর সেই হিসেব নিকেশ সামনে এনেই দিল্লি বলছে আগামীতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই সরকার আসবে তার সঙ্গেই তারা পুরোদমে কাজ করতে চায়। নাফিজাতুল্লাহ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিল্লি, ভারত। শেখ হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের পাচার হওয়া অর্থ ফেরত আনতে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার এই বিষয়ে ব্যাংকগুলোর সাথে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। এর মাধ্যমে অর্থ ফেরত আনতে তাদের সহযোগিতা করা হবে বলে জানান ব্যাংক নির্বাহীরা। তবে এতে দীর্ঘ সময় লাগবে বলেও জানান তারা। গেল আওয়ামী লীগ আমলে কয়েকটি ব্যাংকের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের স্বর্গরাজ্য হয়ে ওঠে বাংলাদেশ। সরকার দলীয় রাজনীতিবিদ ও হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নামে বেনামে ঋণ শুধু নয়, পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৈঠকে ব্যাংকগুলোকে হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের পাচারের অর্থ ফেরাতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে ব্যাংকাররা বলেন, পাচারের অর্থ ফেরত আনতে সহযোগিতা করবেন তারা। আসলে বড় যারা কাস্টমার যাদেরকে ধরা হচ্ছে, যারা হয়তো আমাদের এখান থেকে টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে, সেখানে ইন্টারন্যাশনাল কোনো আমরা যদি যারা ল ফার্ম আছে তাদেরকে এঙ্গেজ করে যদি সেইখানে ট্রেস করে কিছু টাকা পয়সা বাংলাদেশে ফেরত আনা যায়। সো এখানে যারা যারা কিছু ব্যাংক আছে সেই ব্যাংকগুলো হয়তো বা কিছু লিড ব্যাংক হবে, ধরেন একটা মাল্টিপল ব্যাংকিং করেছে, লিড ব্যাংক হিসেবে তারা একটা কনসোর্টিয়াম করবেন, বাইরের যে কোম্পানিজ তার সঙ্গে এগ্রিমেন্ট করবেন, এনডিএ হবে। সো অ্যান্ড দেন তারপরে টাকাটা হয়তো রিপ্যাট্রিয়েট করে আনার সম্ভব কিনা সেইটা হয়ে যায়। আমরা কাজ করতেছি যে আমরা দেখি আমরা ইমিডিয়েটলি এনডিএ করে ওদের সাথে আমরা কাজ করে রাখবো, যাতে মূল কথা হলো যে টাকাটা চলে গেছে বাংলাদেশ থেকে সে টাকাটা রিকভারি, এটা হলো মূল উদ্দেশ্য। অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক ও অভিজ্ঞ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করবে তারা। একই সাথে পাচারের অর্থ ফেরত আনার বিনিময়ে কমিশন দেয়া হবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে। এই অ্যাসেট রিকভার করার জন্য ওই প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিবে না, আদায়কৃত অর্থের একটা অংশ কমিশন আকারে তাকে ওই প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এইভাবে আর চুক্তি হবে ব্যাংকের সাথে, উক্ত প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল যে টাস্কফোর্স হয়েছে তারা বিষয়টা সমন্বয় করবে। পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। ওই সহায়তা প্রদান করবে। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ঐতিহ্যবাহী 7টি কলেজকে বিলুপ্ত করে বিশ্ববিদ্যালয় করা হলে সংকট বাড়তে পারে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা। শিক্ষার্থীদের একটি অংশ চাচ্ছেন কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় হোক, আরেকটি অংশ বলছে একটি বিশ্ববিদ্যালয়ই হোক। অবশ্য কর্তৃপক্ষ বলছে সবার মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের জন্য সম্প্রতি একটি খসড়া অধ্যাদেশ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া প্রস্তাবে বলা হয় 7টি কলেজকে 4টি স্কুলে ভাগ করা হবে। এদিকে অধ্যাদেশের খসড়া প্রকাশের পরই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। শিক্ষার্থীদের একটি অংশ বলছেন, ছাত্রীদের অনেকেই সহশিক্ষা কার্যক্রমে স্বাচ্ছন্দ্যবোধ না করায় শুধুমাত্র বিশেষায়িত ছাত্রীদের কলেজে ভর্তি হয়েছে, তাদের সেই সুযোগ বন্ধ হয়ে যাবে। তো এশিয়া মহাদেশের সবথেকে বড় একটা মহিলা কলেজ মনে হয় আমি বিশেষ করে ইডেন মহিলা কলেজ। তো সেই কলেজে প্রথম কথা হচ্ছে সহশিক্ষাটা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। শিক্ষার্থীদের আরেকটি অংশ বলছে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় করতে হবে। যে স্বতন্ত্রতা বজায় রেখে যখন বিশ্ববিদ্যালয় আছে তাদের দেখবেন সংখ্যা খুবই কম, ঠিক আছে? তো বিভিন্ন কারণে চাইতেই পারে, এটা তার স্বাধীনতার জায়গা থেকে। এদিকে 7 কলেজে প্রায় 1400 বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষক কর্মরত আছেন। এছাড়া অনেক কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়। এসব বিষয়ে সংকট হবে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, হুট করেই 7 জায়গায় ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয় করা বাস্তবসম্মত নয়। অর্গানোগ্রামের মধ্য থেকে কিভাবে তাদের বিষয়ে নিজস্বতাটাকে বজায় রাখা যায় এবং বজায় রেখে এই কলেজগুলোকে পরিচালনা করা যায়, সেই কলেজগুলোকে নিশ্চয়ই তখন কলেজ হিসেবে তো ট্রিট হবেন না, একটা ইউনিভার্সিটির আন্ডারেই হয়তো তাদেরকে সে ইউনিভার্সিটি হিসেবে ট্রিট হবে। যদিও কর্তৃপক্ষ বলছে অধ্যাদেশের উপরে মতামত নেওয়া হচ্ছে, সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা আগেও আলোচনা হয়েছে, সেটার মধ্যে কিছু গ্যাপ হয়তো ছিল, যার জন্য যারা ওইটাতে পার্টিসিপেট করতে পারেন তাদের এখানে মতামত দেওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং সে ব্যবস্থা করা হয়েছে। 7 কলেজে বর্তমানে 1.5 লাখের মতো শিক্ষার্থী পড়াশোনা করছেন। অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় হলে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে বলছেন গবেষকরা।
নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন নানা বয়সী মানুষ। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমা উদযাপনে বৌদ্ধবিহারগুলোতে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানের। চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন বিহারে ধর্মীয় সমাবেশের পাশাপাশি অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ এবং ভিক্ষু সঙ্গে পিণ্ডদান অনুষ্ঠিত হয়। এই প্রবারণা পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিনী পূর্ণিমা 3 মাস পর আমাদের এই পবিত্র প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধমূর্তি দান সহ দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় রাঙামাটি রাজবন বিহারে। এ সময় সুন্দর ভবিষ্যতের জন্য বিশেষ প্রার্থনা করেন পুণ্যার্থীরা। আমাদের প্রার্থনা থাকবে যাতে পার্বত্য জমে শান্তি সহ বাংলাদেশের শান্তি অব্যাহত থাকে। এখানকার যারা ধার্মিক নাগরিকবৃন্দ আসছেন তারা যাতে সুচারুভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের ধর্মীয় কার্যাদি পালন করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। 3 মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উৎসবে মেতে ওঠেন খাগড়াছড়ির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বান্দরবান রাজবিহারে সকাল থেকে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভার পাশাপাশি দেশ ও বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আমরা ফুল দিয়ে বৌদ্ধর পূজা করব এবং আমাদের সবার শান্তির জন্য মঙ্গল কামনা করব। অনুষ্ঠান বিহারে সংঘদান, অষ্টপরিক্রমা দান সহ নানাবিধ অনুষ্ঠান এবং ফানুস উত্তোলন থেকে শুরু করে আমরা যাবতীয় অনুষ্ঠান করে থাকি। অশুভকে বর্জন করে আত্মশুদ্ধি, সত্য ও সুন্দরকে বরণে পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। বিহারের পাশাপাশি জেলার রাখাইনপাড়ায় উৎসবের আমেজ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রবারণা পূর্ণিমা নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা কিভাবে উদযাপিত হচ্ছে, কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে এবং ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন? চট্টগ্রামে আমরা এখন আছি নন্দনকানন বৌদ্ধবিহারের সামনে। এখানে সন্ধ্যা থেকেই আসলে যে উৎসবের আমেজে পরিণত হয়েছে পুরো নগরী এই সড়ক, এবং আমরা দেখছি প্রায় শত শত ফানুস গত 2 ঘন্টা উড়ানো হয়েছে এবং নির্বিঘ্নভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এই ফানুস উৎসবন করছেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। এবং তারা বলছেন গৌতম বুদ্ধের স্মরণেই তারা এই ফানুস উড়িয়ে থাকেন, যেটি আসলে তারা মনে করেন স্বর্গমুখী, এবং যেটি গৌতম বুদ্ধের যে চুল বিসর্জন দিয়েছেন তিনি বুদ্ধত্ব, গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে উনি যে উৎসর্গ করেন ওনার চুল, সেটিকে আসলে কেন্দ্র করে শত শত বছর ধরে এই উৎসবটিকে পালন করে থাকেন। প্রবারণা পূর্ণিমার দিনে বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। সারা বছর জুড়ে বৌদ্ধ ধর্মের অনুসারীরা এই দিনটির জন্য অপেক্ষা করেন এবং তারা ফানুস তৈরি করেন এবং বিশেষ প্রক্রিয়ায় বিভিন্ন আকারের এবং বিভিন্ন উপকরণ দিয়ে এবং বিভিন্ন ডিজাইনের তারা এই নান্দনিক বলা চলে এই ফানুসগুলো তৈরি করে থাকেন এবং এই ফানুসগুলো বিভিন্ন নামে বিভিন্ন পরিচয়ে তারা উড়িয়ে থাকেন। সেখানে গৌতম বুদ্ধের যেরকম মর্মবাণী থাকে, তার যে উপদেশগুলো আছে সেগুলো লেখা থাকে, পাশাপাশি তার বিভিন্ন ছবিও আমরা দেখেছি ফানুসগুলোতে উড়াতে, এবং এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এই ফানুসগুলো উড়ানো হচ্ছে এবং কোনো ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আয়োজকদের পক্ষ থেকেও সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ফানুস উৎসবে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের অনুসারীরাই অংশ নেননি, আমরা দেখেছি নগরীর নানা প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের তরুণ তরুণীরাও এই ফানুস উৎসবে অংশ নিতে এসেছেন এবং তারা এই ফানুস উৎসবে মেতে উঠেছেন বলা চলে। এবং একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এসেছেন, এই উৎসবের উদ্বোধন করেছেন এবং তিনি বলছেন যে সব ধর্মের সব বর্ণের বাংলাদেশ যে উৎসবের দেশ সেটি তারা আসলে প্রমাণ করেছেন এই উৎসবের মধ্য দিয়ে, এবং সেটির একটি বলা চলে উৎকৃষ্ট উদাহরণ তিনি বলছেন এই প্রবারণা পূর্ণিমার এই ফানুস উৎসব, যেখানে সব ধর্মের সব বর্ণের মানুষজন মিলিত হয়েছেন এই প্রবারণা পূর্ণিমার ফানুস উৎসবে তারা মেতে উঠেছেন। ধন্যবাদ আব্দুল্লাহ রাকিব, জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।